আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই গানটা বাংলাদেশ, যেটি একটি ইসলাম প্রধান দেশ, ইসলামিক কান্ট্রি, তাদের জাতীয় সঙ্গীত হিসেবে পরিচিত। আমাদের কাছে পরিচিত যে আমাদের একদম ঘরের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং এটা আমাদের কাছে গর্ব কেন? তার কারণ তুমি এ নজির পৃথিবীতে দুটি পাবে না যেখানে একজন মানুষ দুটি দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, একইভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতও কিন্তু তারই লেখা। তো এই বিষয়টা আমাদের মধ্যে যে একটা উন্মাদনা তৈরি করে, এই যে আমাদের যেই ভাষাগত যে শ্লাঘাই বলি বা অহংকার, বাংলা ভাষার যে অহংকার বাঙালিদের মধ্যে কাজ করে, তার যে অহংকার, সেটা হিন্দুত্ববাদের অহংকারের থেকে অনেক বেশি। এবং হিন্দুত্ববাদ বা হিন্দু হওয়াটাকেও বাঙালি কিন্তু অন্যভাবে দেখে। উত্তর ভারতের হিন্দুদের মতো করে দেখে না, দক্ষিণ ভারতের হিন্দুদের মতো করেও দেখে না। তাদের সেই হিন্দুত্ববাদের মধ্যেও যথেষ্ট প্রসার আছে, অনেক ইনক্লুসিভনেস আছে। এবং আমি এই হিন্দুত্ববাদেই আসি। আমাদের পশ্চিমবঙ্গে 2026-এর ভোটকে সামনে রেখে যে রাজনীতি চলছে, তাতে শাসক এবং প্রধান বিরোধী যারা রয়েছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, দেখা যাচ্ছে যে হিন্দুত্ববাদের রাজনীতি এবং মুসলিম ভোট কোথায় যাবে, সংখ্যালঘু ভোট কোথায় যাবে, সেইটা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে। সামনে রয়েছে যে বাংলাকে বাঁচাতে হবে, এইরকম ইস্যু, সেখানে কিন্তু পেছনে চলে যাচ্ছে যে স্কুলগুলোতে দিনের পর দিন নিয়োগ নেই, একজন করে শিক্ষক রয়েছে, সেরকম স্কুল চলছে, চাকরি নেই। এই রকম অবস্থা পশ্চিমবঙ্গের 26-এর ভোটের আগে। দেখো, প্রধান বিরোধী দল তো বিজেপি, সুতরাং তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দল হিসেবে, প্রধান বিরোধী দল হিসেবে একটা ন্যারেটিভ তৈরি করছে। এবং এটা আমরা জানি যে আমাদের এখানে সে বিজেপির কর্মী খুন হওয়ার মামলা থেকে শুরু করে, আরজি করের মামলা থেকে শুরু করে শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলা, সবই কিন্তু কেন্দ্রীয় এজেন্সি ইডি বা সিবিআইকেই দেয়া হয়েছিল। সুতরাং এখন যদি মানুষ মুদ্রার প্রশ্ন করে বা পয়েন্টের প্রশ্ন করে, যে এই একটা সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এসএসসি, টেট, মাদ্রাসায় নিয়োগের তালিকা বেরোতো, এখন কি বেরোচ্ছে? চাকরি কার কার গেল তার তালিকা বেরোচ্ছে। খাদ্যমন্ত্রী, তিনিও দুর্নীতির দায়ে জেল খেটেছেন। তো সমস্ত স্তরে রেশন, মানে আমি যদি বলি যে শিক্ষা একটা অংশ, আমি যদি বলি যে খাদ্য, রেশন এগুলো প্রান্তিক মানুষের আর একটা জায়গা, আমি যদি বলি স্বাস্থ্য আর একটা জায়গা, স্বাস্থ্যের অবস্থারও যে কী অবস্থা সেটা আমরা খুব ভালো করেই দেখতে পাচ্ছি। অনেক সুষ্ঠুভাবে একটা স্বাস্থ্য যে দপ্তর, তাকে পরিচালনা করা সম্ভব ছিল, যেটা করতে পারছে না সরকার, এবং সঙ্গত কারণেই পারছে না। যে সব জায়গায় যদি এত পরিমাণে দলতন্ত্র থাকে, তার সাথে দুর্নীতি থাকে, তাহলে ঠকবাজতে গাউজার হয়ে যাওয়ার অবস্থা হয়। তাই হয়েছে। এবার তুমি ভাবো যে এই বিষয়গুলো নিয়ে যদি বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি কথা বলতে শুরু করে, সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় এজেন্সি ইডি, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, এনআইএ, এগুলোর ব্যর্থতাগুলো মানুষের সামনে চলে আসবে। সুতরাং ভোটের আগে তারা তো এরকম ধরনের ভুল করবে না। তারা কি করবে? তারা যা আমাদের মাটির সাথে কোথাও কোনো যোগাযোগ ছিল না, তার একটা বিষবাষ্প তো তারা ছড়াতে পেরেছে। পশ্চিমবঙ্গের সাধারণ বাঙালি কিন্তু হিন্দু আর মুসলমান এই নিয়ে 2014-র পর থেকে ভাবতে শুরু করেছে। ধীরে 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 হলেও এখানে বিজেপির কত % ভোট ছিল? সেই ভোট তো বেড়েছে। তার মানে মানুষ এই উগ্র হিন্দুত্ববাদিতা, বা যদি আমি তর্কের খাতিরে হিন্দুত্ববাদিতাই বলি, সেই বিষয়টাকে মানুষ আমল দিতে শুরু করেছেন। কিন্তু আমি বিশ্বাস করি কিন্তু যে মানে একটা সমাজ যত সভ্য হওয়ার দিকে এগোয় না, যত সময় যায়, তত একটা সমাজ আস্তে আস্তে সভ্য হয়। আমরা আবার সেই পুরনো মানে বর্ণাশ্রম, পুরনো জাতপাত, আমরা পুরনো ধর্মের বিভাজন, এই বিষয় নিয়ে যদি রাজনৈতিক নেতারা তাদের ফায়দার জন্য কথা বলবে, তারা বলে, আর তাতে যদি সাধারণ মানুষ হয়ে আমার শিক্ষা, আমার খাদ্য, আমার বাসস্থান, আমার অধিকার, মানবাধিকার এইসব নিয়ে না ভেবে আমি যদি সেই রাজনৈতিক নেতাদের মানে আর কি বলা বুলির পেছনে ধেই ধেই করে নৃত্য করি, তাহলে সাধারণ মানুষ হিসেবে আমারও অবক্ষয় হয়েছে, এটা বুঝতে হবে।
এবং যেখানে আমরা দেখা যাচ্ছে যে কার্যত ভাতার একটা লড়াই হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন এত টাকা দেয়, আমরা সরকার এলে এর থেকে বেশি টাকা দেব। যে বামপন্থী রাজনীতি কোথায় পিছিয়ে যাচ্ছে? আপনি তো দিনের পর দিন তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলেন, তাদের যে চিন্তা ভাবনা, হ্যাঁ, সেটা কোথায় গিয়ে, কেন বামপন্থী রাজনীতি ওই যে ভোটের অংশটা সেটা কেন গ্যাদার করতে পারছে না? দেখো, আমি তোমাকে প্রথম ভাতার যে প্রশ্নটা বললে, সেখানে আমার নিজের অবস্থানটাকে একদম সুস্পষ্ট করাটা জরুরি। এই দেশের একটা ব্যবসায়িক কর্পোরেট একটা ট্যাক্স দেয়, এই দেশের সাধারণ মানুষ, চাকুরিজীবী মানুষ যারা, তারা একটা ট্যাক্স দেয়, এই দেশের যারা প্রফেশনাল আছে তারা একটা ট্যাক্স দেয়, সবই ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স, জিএসটি। এই ফর্মে সরকারের ঘরে গিয়ে মানুষেরই টাকা বিভিন্নভাবে জমা হয়। তার থেকে যদি একটা অংশ ভর্তুকি হিসেবে বা আমি বলছি ভাতা হিসেবে প্রান্তিক মানুষের কাছে ডিরেক্ট ক্যাশ বেনিফিট হিসেবে আসে, আমি তার মধ্যে কোনো অন্যায় দেখি না। কিন্তু সেই ভাতার ওপর সরকারের এজেন্ডা যদি এটা হয় যে আমি ওই ভাতার ওপরই তাকে নির্ভরশীল করে দেব, আমি অন্যায়টা সেখানে দেখি। ওই বলে না অনেক সময় যে বাচ্চাটার কোনো দোষ নেই, অ্যাকচুয়ালি বাবা মা ওকে ঠিকমতো শেখাতে পারেনি, বা ছেলেটা পরীক্ষায় ফেল করেছে, ওর অতটা দোষ নেই, মাস্টারমশাই যিনি পড়িয়েছিলেন তিনি হয়তো যত্ন করে বোঝাতে পারেননি। খুব একটা ভুলও তো নয় এই কথাগুলো, তাই না? তো মানুষ যারা সরকার নির্বাচিত করে আর যারা সরকার চালায়, এটা তো আমাদের ধরতে হবে যে যারা সরকার চালায় তাদের ভূমিকা এই সাধারণ মানুষের প্রতি বা অব্লিগেশন সাধারণ মানুষের প্রতি ঢের বেশি থাকবে, এবং একটা গোটা সরকারের মেধাও একজন ইন্ডিভিজুয়াল বা একজন মানে একটি জনগোষ্ঠীর থেকে বেশি থাকবে, যেহেতু সে সরকার চালাচ্ছে, তার আমলা আছে, আইএস আছে, আইপিএস আছে। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি 2011 সালের পর থেকে, এখান থেকে উনি কৃষিজীবীদের ডঙ্কা বাজিয়ে এখান থেকে টাটাকে সরিয়েছিলেন। টাটা কোথায় চলে গেল? গুজরাটে সানন্দে চলে গেল। সেখানে কিন্তু প্রোডাকশন হাউসে এখন ন্যানো প্রোডাকশন হচ্ছে না, তার থেকে ঢের দামি গাড়ি প্রোডাকশন হচ্ছে। আমাদের এখানে একটা ভারী শিল্প হারালো। এরপর আমাদের এখানকার সরকার কিন্তু কোনোভাবেই এই শিল্প বিমুখতাকে কাটিয়ে উঠে ডেভেলপমেন্ট যে ভারী শিল্পের হাত ধরে আসবে, এই জায়গাকে কিন্তু সেইভাবে এনশিওর করতে পারেননি, সুনিশ্চিত করতে পারেননি।